নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সুলেখা সান্যালের লেখা প্রতীক। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। মাথার কাছে অনেকের আসা যাওয়া, কিন্তু সব মুখই অচেনা। চোখ পুড়ে যদি জল আসে তবে তাকে অন্তত উপচাতে দেওয়া হবে না। এই প্রতিজ্ঞায় দুটো চোখ ঢেকে কপালের উপর হাতখানা আড়াআড়ি রেখে লম্বা সরু করিডোরটায় নিস্তব্ধ হয়ে সে পড়েছিল। মধ্যরাত্রে তাকে এনেছে এখানে তার সেই বুকের ব্যথাটা দেখা দেবার একটু পরেই। এনে প্রথমে ডাক্তাররা অনেকে মিলে তাকে নিয়ে নানা ধরনের পরীক্ষা করেছেন, দুটো ইঞ্জেকশন দিয়েছেন, ভোরের একটু আগে এখানে এনে শুইয়ে দিয়ে গেছেন। তারপর সকাল হবার সঙ্গে সঙ্গে এত ডাক্তারদের যাতায়াত, এত গাদা গাদা ছাত্রছাত্রী আর নার্সদের আনাগোনা যে একটা মুহূর্ত সে চোখ বুঝতে পারেনি। বিরক্তিতে তার কান্না পাচ্ছে। এখানে কে তার কথা বুঝবে? কে তার অবস্থার কথা বুঝিয়ে দেবে ওদের? কেমন করে ও তাদের বোঝাবে যে এই সরু করিডোরটায় মাঝরাত থেকে পড়ে থেকে থেকে সে ক্লান্ত হয়ে পড়েছে, সে একটু ঘুমোতে চায়। আহ, খুটখুট খুটখুট দলে দলে সাদা পোশাক পরা ছাত্রীর দল একবার করে ডাক্তারের পিছনে হল্লা করতে করতে যাচ্ছে, আবার ফিরে আসছে। ওদের পায়ের হিলতোলা জুতোর শব্দ হচ্ছে খুটখুট খুটখুট। প্রতিটি শব্দ যেন তার কানের পাশে হাতুড়ি ঠুকছে। ভারী ভারী গাউন চাপানো রোগিণীরা সামনে দিয়ে চলে যাচ্ছে। তার কালো মুখটার দিকে হয়তো একবার তাকাচ্ছে। হয়তো কেন, নিশ্চয়ই তাকাচ্ছে। সে চোখ দুটো ঢেকে রেখেছে বলে দেখতে পাচ্ছে না। দেখতে পেলেই বা কি করতে পারত? ভাষা কোথায়? সেই যে মধ্যরাত্রে এসে দাদা ওদের ভাষাতেই ওদের কি সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে চলে গেছেন, ব্যাস তার কাজ ফুরিয়ে গেছে। ভারী খুশি হয়ে চলে গেছেন তিনি। যাবার সময় বলে গেছেন, মিনু, আর কিছু ভয় নেই, এইবার ওরা তোর রোগের গোড়া শুদ্ধ খুঁজে বার করবে। একটা ৩০-৩২ বছরের মেয়ে সে। আভিজাত্যে, সম্মানে, পদাধিকারে তার যে একটা সম্ভ্রম জাগানো অস্তিত্ব ছিল তার নিজের দেশে, এখানে এই মুহূর্তে কান্না পেয়ে সেসব গোলমাল হয়ে যাচ্ছে। ওরা তাকে পরিয়ে দিয়েছে সাদা ঢোলা ফ্রক, তার উপর ঘুরে বেড়ানোর জন্য গাউন। সেটা খুলে পাশে রেখে সে সারা গা চাদরে ঢেকে শুয়ে আছে। সে শুধু দুটো কথা জানে এদের ভাষায়, তার একটা ভালো আর একটা অসুখ। এখানে অসুখ এই কথাটা বলাই বাহুল্য, কারণ এখানে কেউ সুস্থ নয়। তার মাথার কাছে যে চার্টটা লাগানো আছে তাতে তার অসুখের মোটামুটি বিবরণটা লিখে রাখা হয়েছে, তা সে জানে। সুতরাং কেউ তাকে জিজ্ঞেস করবার আগেই সেটা পড়ে নিতে পারে। আহ, আবার সেই খুটখুট খুটখুট শব্দটা এগিয়ে এসে থেমে গেছে তারই মাথার কাছে। বেডটা একবার শব্দ করে ওঠে। কেউ একজন বসেছে তার পাশে সন্তর্পণে। খুব নরম গলায় ভাঙা ভাঙা ইংরেজিতে সে বলে, কাঁদছ তুমি? কে? দু চোখের ওপর থেকে হাতখানা সরিয়ে তাকায় মিনা। কে? হাসে সে। এদেশের বরফের শুভ্রতা তার গালে, দুটি চঞ্চল ধূসর রঙের চোখ, ছোট করে ছাঁটা লাল চুল, লম্বা রোগা শরীর। বলে, আমি আমি নীনা। কাঁদছ কেন? মিনা এতক্ষণে তার ভারী সবুজ গাউন দেখেছে। ও হাসপাতালের নার্সও নয়, ডাক্তারও নয়, ও নিজেও একজন রোগিণী। ও মিনার কান্নাই দেখেছে, কিন্তু উপকার কিছু করতে পারবে না। কি হবে বলে? তুমি ভারতীয়? তুমি বাঙালি? তোমার দুটো চোখ দেখেই চিনেছি, বলো ঠিক কি না? ঠিক। কেমন করে চিনলে? তোমাদের সব বাঙালিদের মুখ আর চোখ কি একরকম, আশ্চর্য তো।
মেয়েটি যেন স্বগতোক্তি করে। না, তা কেন হবে? ভাই বোন কি মা ছেলের মিল থাকে, তোমাদের থাকে না? থাকে আমাদেরও, কিন্তু কি হয়েছে তোমার? মীনা অসুখের নাম জানালো, সময় জানালো। ভালো হয়ে যাবে তুমি। ও অসুখের এখানে খুব ভালো চিকিৎসা হয়। আমার খুব কষ্ট হচ্ছে। কোথায় বলো তো? মেয়েটি ঝুঁকে পড়ে মুখের ওপর। শরীরে নয়, সে তো ইঞ্জেকশনেই গেছে। ঘুমোতে পারছি না আমি, শব্দ গোলমাল সেই মাঝরাত থেকে। ইস, এ কথা তুমি বলনি কেন এতক্ষণ? কাকে বলবো, আমি যে ভাষা জানি না। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি ব্যবস্থা করে। তুমি? মীনা অবাক হয়ে থাকে। তুমি কি করবে? তুমিও তো রোগী, তোমার কথা তো ওরা শুনবে না। ওরা কারা? ডাক্তাররা? নার্সরা? এখানে সবাইয়ের কথা সবাই শোনে। মেয়েটি দ্রুত পায়ে উঠে চলে গেল। আশ্চর্য হয়ে মীনাও ততক্ষণে উঠে বসেছে। আরে, তার মাথার কাছে টেবিলের মধ্যেই একটা প্লেটে করে কে যেন দুটো সিঙ্গাপুরি কলা, কতকগুলো আঙুর আর আপেল রেখে গেছে। আরে, এ করিডোরটায় সে তো একা নেই, আরও খানচারেক বেডে আরও 4 জন রোগিণী। তারা ঘুমোচ্ছে অঘোরে। এত গোলমালের শব্দে ওদের তো কই ঘুমের ব্যাঘাত হচ্ছে না। একজন লম্বা সাদা পোশাক পরা মহিলাকে সঙ্গে করে ফিরে আসছে মেয়েটি। কি যেন সে হাত পা নেড়ে বোঝাচ্ছে তাকে। ওদের সঙ্গে যে মেয়েটি, সে নিশ্চয়ই নার্স। কয়েকবার সে ছুটোছুটি করে চলে গেছে এখান দিয়ে। বসে থাকা মীনাকে দেখে ডাক্তার হাসলেন একটু, তার গলাটা আদর করে ছুঁয়ে দিলেন, যেন সে এতটুকু মেয়ে। নার্স তাকে ইঞ্জেকশন দেওয়া শেষ করে আর একবার তার মাথায় হাত বুলিয়ে হেসে চলে গেলেন, যেন সে বায়না ধরা খুকুমণি। সবাই চলে গেলে মেয়েটি কলা তুলে নিল প্লেট থেকে, হাতে দিয়ে বলে, খাও, এক্ষুনি তো যাবে ঘরে। এক্ষুনি? আমি খুব বকলাম ডাক্তারকে, তোমার ঘুম হয়নি। ওরা বললেন তোমার জন্য ঘরে সিট বিকেলেই হয়ে যেত, শুধু কয়েক ঘন্টা। তুমি বকলে? বকবো না? আমাদের রোগিণীদের কষ্ট হলে 100 বার বকবো। শোনো শোনো। মেয়েটি আরও উল্লসিত হয়ে উঠেছে। তুমি যাচ্ছ কোথায় জানো? আমারই ঘরে। কয়েক মিনিটের মধ্যে করিডোরের পশ্চিম দিকের ঘরে চলে এলো মীনা। মেয়েটির আর তার বিছানা পড়েছে পাশাপাশি। হয়তো ডাক্তাররা ইচ্ছা করেই করেছেন, কারণ ও ইংরেজি জানে, মীনাকে বুঝবার পক্ষে সুবিধে হবে। চওড়া বিছানায় নরম গদিতে আর সাদা ধবধবে চাদরে গায়ে লিয়ে মীনা একেবারে ঘুমে ভেঙে পড়তে পড়তে শুনতে পেল মেয়েটি মুখে আঙুল দিয়ে কাকে যেন বলছে। ওদের ভাষায় কি যেন বলছে, হয়তো বলছে চুপ করো, ঘুমোতে দাও একে। ঘুম যখন তার ভাঙল, তখন দুপুরে ওদের খাবার সময় হয়ে গেছে। ঘরের মধ্যেকার মস্ত বড় ডাইনিং টেবিলটার চাকাওয়ালা গাড়িতে করে স্যুপ ভর্তি প্লেট, রুটি আর আনুষঙ্গিক খাবার সাজিয়ে দিতে ব্যস্ত গোলাপি গাল এক প্রৌঢ়া পরিচারিকা। কাজ করতে করতে কিছু একটা রসিকতার কথা বলছে সে চেঁচিয়ে। রোগিণীদের মধ্যে হাসির হুল্লোড় পড়েছে। যারা বিছানা থেকে নামতে পারে না, তারা কোলের ওপর তোয়ালে বিছিয়ে স্যুপ খাচ্ছে চামচ দিয়ে। মেয়েটি আর বলছে না সে নিজের বিছানায় বসে মীনার বিছানার দিকে তাকিয়ে আছে উৎসুক চোখে। চোখে চোখ পড়তেই হাসল। ঘুম ভেঙেছে? ওঠো, খাবে না? তাই তো। বিছানায় উঠে বসে টেবিলে অপেক্ষমান মেয়েদের দিকে তাকিয়ে একটু অপ্রতিভের হাসি হাসল মীনা। তার নিজের দেশ হলে সে এখন স্নান করার কথা ভাবত। এ ঠান্ডার দেশে রোজ স্নানের প্রশ্ন নেই। সে বললে, বাথরুমটা দেখিয়ে দেবে? নিশ্চয়ই, তুমি কখন উঠবে? আমি তো তোমার জন্যই বসে আছি। মেয়েটি তার হাত ধরে। তোমার নাম নীনা? আরে অদ্ভুত তো, আমার নাম জানো? জানি, মীনা। বিদেশি উচ্চারণে উচ্চারণ করল নীনা।
অদ্ভুত মিল তো তোমার আর আমার নামের। মনেরও দেখো মিল হবে। নীনা বলে, এসো মুখ ধোও। নিজের কাঁধ থেকে একটা তোয়ালে টেনে নিয়ে ছোট মেয়ের মতো মিনার মুখ মুছিয়ে গাউনের পকেট থেকে একটা চিরুনি বার করে তার চুলের সামনেটা আঁচড়ে দিয়ে আবার সে হাত ধরে মিনার। চলো, ওরা অপেক্ষা করছে। জানো, সবাই ওরা তোমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু পারছে না কেবল ভাষার জন্য। তবু একটা কথা শিখিয়ে দিই, সবাইকে গিয়ে বলা চাই। কথাটা মুখস্থ করতে করতে গেল মিনা। তারপর বসে থাকা মেয়েদের উৎসুক চোখের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে মাথা নামিয়ে সে ওদেরই ভাষায় বলে, নমস্কার। আর টেবিল শুদ্ধ প্রৌঢ়া, তরুণী, বৃদ্ধা, রোগিণীরা সমস্বরে হেসে উঠে কলরব করে মিনাকে তাদের পাশে নেবার জন্য হাত বাড়িয়ে দিল। হাসপাতালের খাবার ছাড়াও ঘরের খাবার যার যা ছিল মিনার প্লেটে ওরা সাজিয়ে দিয়েছে। সেদ্ধ মাংস, সেদ্ধ মাছ কিংবা সেদ্ধ মেটের গন্ধে মিনার কান্না পাচ্ছে। সে তো এগুলোর কোনোটাই খেতে পারে না। অসহায়ের মতো চোখ তুলে সে নীনার মুখের দিকে তাকায়। যে পরিচারিকা পরিবেশন করছিল, নীনা তাকে ডেকে নিচু গলায় কি যেন বলে। সে মাথা নেড়ে বেরিয়ে যায়। আবার একটু পরেই এসে কাজে লাগে। তুমি এই মেটেটা খাও মিনা, কোনো মতে খাও। আচ্ছা, তারপর এই শুকনো ফলের শরবতটা খাও। পরে কিছু ফল খেয়ে নিও, না খেলে কেমন করে শরীর ভালো করবে বলো তো। একটু পরেই মাথায় সাদা টুপি দেওয়া অ্যাপ্রন পরা মধ্যবয়স্কা এক মহিলা এসে মিনার পাশে দাঁড়িয়ে তার খাওয়া দেখতে থাকে, হাতে কাগজ পেন্সিল। নীনা বলে, বলো এবার কি খাবে? কি আবার খাবো, এই তো কত খেলাম, আরও? না না, এখন নয়, অন্য দিন, সকালে, দুপুরে, রাত্রে। কি খাওয়াবে? ভাত? হাসতে থাকে নীনা। না, ভাত এরা দিতে পারবে না হয়তো। অন্য কি? কি মাংস তুমি পছন্দ করো? মুরগি। বেশ, মুরগি। মেট্রনকে সে বুঝিয়ে দেয়। আর? আর স্যালাড। বেশ, স্যালাড। আর? আর কি? দুধ, দই, শরবত, ফল, এগুলো থাক। কলম চলতে থাকে মেট্রনের। লিখে শেষ করে সে ঘর থেকে চলে যায়। খাওয়া শেষ করে নীনা বলে, বাগানে যাবে মিনা? বাগান আছে বুঝি? চলো। 4টের আগে চলে আসবো কিন্তু, দাদা আসবে, বৌদি আসবে। সিঁড়ি দিয়ে নেমে ওরা বাগানে আসে। সবুজের সমারোহ চারিদিকে ছিল কিছুদিন আগেও, যখন মিনা এসে পৌঁছেছিল এদেশে। এখন গাছগুলো পাতা ঝরাতে শুরু করেছে, তবু এখনও ফুল ফুটে আছে এখানে ওখানে। গাছের তলাগুলো ঝরা পাতায় ভরা। রোদটা কেমন ছায়া ছায়া। গাছপালার আর ফুলের বেডগুলোর মাঝে মাঝে বসবার ব্যবস্থা। রোগিণীরা দলে দলে কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ বসে গল্প করছে, কেউ সেলাই করছে, কেউ বই পড়ছে। একটা খালি বেঞ্চি নিয়ে বসল দুজনে। তুমি কে? দোভাষীর কাজ করো? এত ইংরেজি শিখলে কি করে? শিখেছিলাম ইনস্টিটিউটে, ইচ্ছে ছিল দোভাষীর চাকরি নেবার, হয়নি। একটা রিসার্চের কাজে আছি আমি। কি রিসার্চ বলো তো? কোন ঠিকানায়? নামটা বলে নীনা। মিনা বলে, আরে আরে, ওখানে আমার দাদা কাজ করে যে, এই বছরই তো শেষ হয়ে যাবে সে কাজ, দেশে ফিরে যাবে। কে? কে তোমার দাদা? দুজন ভারতীয় আছেন আমাদের সঙ্গে। নাম শুনে নীনার মুখটা একবার কেমন রং বদলেই আবার স্বাভাবিক হয়ে যায়। আস্তে আস্তে মিনার হাতখানা সে নিজের কোলের ওপর তুলে নিয়ে নিচু গলায় বলে, মিনা, তুমি আমার সত্যিকারের আপন লোক। শুধু বন্ধু নও, তুমি আমার সহকর্মীর বোন। না, শুধু তাই নয়, আরও কি আছে এই বিদেশি মেয়ের গলার সুরে। মিনাকে যতই এরা গাউন টাউন পরিয়ে দুবিনুনি করা ছেলেমানুষ মেয়ে ভাবুক, এ যদি তার বাংলাদেশ হতো, আর সে যদি তার নিজের জায়গায়
শাড়ি পরা গৃহিণীর দায়িত্বে থাকত, তবে এর অর্থ সে ঠিক ধরতে পারত। নীনা, তোমার বয়স কত? বলো তো কত? কত হবে আর, 25? দূর, 33। বিয়ে করনি তুমি? না না, সে কি, 33 বছর পর্যন্ত বিয়ে করনি? তোমাদের দেশে তো অবাধ মেলামেশা। শুনেছি তোমাদের ছেলেমেয়েরা বেশ কম বয়সে বিয়ে করে, তুমি করনি? বিয়ে করে লাভ কি? সে কি কথা? তবে লোকে করে কেন? বিয়ে না করা কত অসংখ্য মেয়ে তুমি দেখতে পাবে দেশে, সারা জীবন বিয়ে না করে বুড়ি হয়ে গেছে এমন মেয়ে। কেন? যুদ্ধ আমাদের শক্ত সমর্থ প্রায় কোটিখানেক লোককে গিলে খেয়েছে যে, তার মাসুল দিতে হবে না? তারই মধ্যেই তো বিয়ে করছে মেয়েরা, ছেলেও জুটছে। যে সংখ্যার বিয়ে করছে তার চেয়ে বেশি করতে পারছে না, ছেলে যত জুটছে তার চেয়ে বেশি জুটছে না। অবশ্য আমার সমস্যাটা ছেলের নয়, মনের। সত্যি বলো, কেন করনি? আমি যাকে ভালোবাসতাম সে মারা গেছে 20 বছরে, যুদ্ধে। তখন তো তুমি কতটুকু কিশোরী, তারপরে কি জীবন গড়েনি তোমাদের মেয়েরা? নিশ্চয়ই গড়েছে, নীনা জোর দিয়ে বলে। কিন্তু আমার আর সময় হয়নি, ইচ্ছা হয়নি। কেন যে তাও জানি না, হয়তো কাউকে পছন্দই হয়নি, এমনও হতে পারে। মুখ টিপে নীনা হাসে, চোখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দেয়। তাজ্জব সত্যি, 20 বছরের সেই ছেলের স্মৃতি আঁকড়ে ধরে বসে আছো তুমি। বসে কি আর আছি, আসলে সময় হয় না। পড়াশোনা নিয়ে মেতেছিলাম, তারপর কাজে লেগে মেতে গেলাম। এখন তো এই হার্টের অসুখ, কখন আছি কখন নেই। ও কথা বলো না, তোমাদের এমন সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ব্যবহার, আমার তো কয়েক ঘন্টার মধ্যে মনে হচ্ছে আমি বুঝি সুস্থ হয়ে গেছি। এমনি করে ওদের কথা চলছিল। নীনার ভাঙা ভাঙা ইংরেজিতে কথা, মিনার সীমাবদ্ধ ক্ষমতা, কিন্তু সব কথা অনায়াসে বলা হয়ে গেল। প্রাণের কথায় ভাষার ব্যবধান আড়াল করতে পারল না দুজনকে। নীনা তাকে শেখালো এদেশি ভাষায় কি বললে বলা হয় ভালো আছি, কি করে বোঝানো যায় প্রাণের কৃতজ্ঞতা, কি ভাষায় বলতে হয় আমি তোমাকে ভালোবাসি, কি করে বাড়ির কুশল জিজ্ঞাসা করতে হয়। কখন 4টে বেজেছে, বাগান খালি করে রোগিণীরা চলে গেছে একটু আগে। চলো চলো, তোমার দাদার আসার সময় হলো যে। তোমার কে আসবে নীনা? আমার মা, ভাই, বোন। আর আর আবার কে? আর কেউ না। সত্যি নীনা, তোমার একটা পুরুষ বন্ধু পর্যন্ত নেই? এ তুমি কি বলছো? পুরুষ বন্ধু থাকবে না কেন, আছে তো, কিন্তু এমন কেউ নেই যে আসবে বলে আমি আগ্রহে পথের দিকে তাকিয়ে থাকব। কেবল একজন, সে যদি আসতো। কিন্তু কেন সে আসবে? কে সে? নিশ্চয়ই তুমি তাকে তোমার কথা বলনি, তাহলে নিশ্চয়ই সে আসতো। বলার উপায় নেই, কারণ সে বিবাহিত। ইস, কেন তুমি বিয়ে করা মানুষকে ভালোবাসলে? আর কি কেউ ছিল না? সেরকম আর কেউ যে ছিল না, আর সে আমার দেশের লোকই নয়। কি নাম তার? নামটা শোনো না মিনা, জিজ্ঞেস করো না। বেশ, তবে থাক আমাদের বন্ধুত্ব, আমাকেও কিছু জিজ্ঞেস করলে জবাব দেব না। না না মিনা, রাগ করো না, তোমাকে আমি পরে বলবো। একটু পরেই এসে গিয়েছিলেন মিনার দাদা বৌদি। আরে আরে, নীনা? মিনার দাদা অমল হাত বাড়িয়ে দিয়েছে সাগ্রহে। তুমি এই হাসপাতালে? ভালো আছো? কবে ছাড়ছে? এই আমার বোন মিনা, যার নামের সঙ্গে তোমার নামের মিল আছে বলতাম না। জানি, ও যে আপনার বোন তা আমি পরে জেনেছি, কিন্তু ভাব হয়েছে তার অনেক আগে। মিনা একেবারে উচ্ছ্বসিত হয়ে নীনার প্রশংসায় ফেটে পড়ে, আর কাবেরী হাসতে থাকে। তুমি নাকি ছেলে মানুষের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলে সকালে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একজন ডাক্তার বললেন। আহা! মিনা লজ্জায় মাথা নিচু করে।
আর ওদের কথা বুঝতে না পেরেও নীনা হাসি হাসি মুখে দাঁড়িয়ে অপেক্ষা করে। অমল ব্যস্ত হয়ে বলে, আরে দাঁড়াও, কাবেরীর সঙ্গে আলাপ করিয়ে দিই। এই কাবেরী আমার স্ত্রী। নীনা হাসি মুখে হাত বাড়ায়। পরিচয়ের পালা শেষ করে সে হাসি মুখেই অপেক্ষা করা মা ভাই বোনের কাছে চলে যায়। তারপর প্রত্যেকে প্রত্যেকের প্রিয়জনের সঙ্গে ব্যক্তিগত কথায়, সাংসারিক কথায় ডুবে যায়। কোথা দিয়ে যে সময় চলে যায়। একসময় বিদায়ের সময় হয়ে আসে। দাদা বৌদিকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে মিনা। এসে দেখে নীনা তখনও তার মা ভাই বোনকে নিয়ে করিডোরে দাঁড়িয়ে। বলে, এসো আলাপ করিয়ে দিই। এই আমার মা, এই আমার ভাই আর 2 বোন। মিনা অমনি তার শেখা ভাষায় বলে নমস্কার। বলে, ভালো আছি, আপনারা কেমন? নীনা ভীষণ ভালো মেয়ে। আর নীনার মা বাঙালি মায়ের মতো বুকের মধ্যে তাকে জড়িয়ে ধরেন। বোনেরা ভাইয়েরা খুশিতে হাসে ওর মুখে শেখা ভুল উচ্চারণের কথাগুলো শুনে। ওরাও একসময় চলে গেলে 2টি রোগিণী করিডোরটায় একটা সোফায় বসে থাকে চুপ করে। তোমার বৌদি কি সুন্দর মিনা। দেখতে তো সুন্দর নয়, সুন্দর বলছো কেন? না না, চেহারার কথা নয়, বলেছি স্বভাবের কথা। তোমার দাদা নিশ্চয়ই সুখী। হ্যাঁ, ওদের দুজনের ভারী ভাব। বেশ লাগে দেখলে, ভারী পবিত্র আর সুন্দর। আমার দাদাও যে ভারী ভালো, এমন দরাজ হাসি, এমন দরাজ মন, কোথাও এতটুকু মালিন্য নেই মনে। আমি তা জানি মিনা, একসঙ্গে কাজ করেছি যে। দেখো না, কে কার জন্যই বা করে। আমার অসুখ বলে কত চেষ্টা করে আমাকে নিয়ে এলো। তোমার কথা তো কিছুই বলনি আমাকে মিনা। এবার বলো, তুমি কি বিয়ে করেছ? করেছি, খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল আমার। দেখছো না সিঁথিতে লাল রঙের রেখা? নীনা ওর সিঁথির লাল রেখাটা উৎসুক চোখে দেখে হাসে। তাই? কাবেরীরও অমনি আছে, ভারী সুন্দর তো। ছেলে মেয়ে নেই তোমার? একটিমাত্র ছেলে ছিল, সে গত বছর মারা গেছে। বলতে গিয়ে ঝরঝর করে কাঁদতে থাকে মিনা। তার সেই পুরনো অসুস্থতা আবার ফিরে আসে। নীনা ব্যস্ত হয়ে তার পিঠে হাত বুলিয়ে দেয়। 2 হাতে তাকে বুকের কাছে টেনে নেয়। বলে, তুমি এমন করে কেঁদো না মিনা। কি হয়েছে তাতে? আবার মা হবে তুমি। না, আর কোনো দিনও মা হব না, সে আমি জেনেছি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে কেঁদে মিনা মাথা নাড়ে। তাতে কি? তোমার স্বামী তো আছেন, তিনি তোমাকে ভালোবাসবেন, তিনি তোমাকে ভুলিয়ে দেবেন সব কিছু। স্বামী? মিনা মাথা তোলে। তার টাকা আছে কিন্তু প্রাণ নেই, তিনি আমার কিছুই বোঝেন না। ওই ছেলেটাই একটা বন্ধন ছিল দুজনের মধ্যে, এখন হয়তো আর তাও থাকবে না। সান্ত্বনার ভাষা খুঁজে না পেয়ে নীনা চুপ করে থাকে। একসময় তাকে হাত ধরে ঘরে নিয়ে আসে। মহা উৎসাহে খাতা পেন্সিল নিয়ে সে মিনাকে তাদের ভাষা শেখায়। খেলা খেলা হাসাহাসির মধ্য দিয়ে মিনা একেবারে সত্যিকারের ছাত্রীর মতো সত্যি সত্যি ভাষা শিখে ফেলে। কাবেরী অমলকে অবাক করে দেয়। রোগিণীদের বিছানার পাশে গিয়ে গল্প করে, নার্সদের কাজে সাহায্য করে। হাসপাতালে টানা করিডোর পার হলেই যে দোকান আছে, যেখানে রোগিণীরা ইচ্ছা করলে প্রয়োজনীয় খাবার দাবার থেকে শুরু করে সব রকম জিনিস কিনতে পারে, সেখান থেকে সে ভিনিগারে ভেজানো কচি শসা খায়। কেক, বিস্কুট, চকলেট কিনে সবাইকে খাওয়ায়। সন্ধ্যাবেলা সিনেমা শো দেখে, হাসপাতালের লাইব্রেরি থেকে ভালো ভালো ইংরেজি নোভেল পড়ে। সারা হাসপাতালটায় নীনার হাতে হাত দিয়ে ঘুরে বেড়ায়। একটা আশ্চর্য আনন্দে যেন অবারিত হয়ে গেছে তার মন। বিগত জীবনকে সে যেন ভুলে গেছে, ভুলে গেছে ভবিষ্যতে তার ভাগ্যে কি আছে। এর মধ্যে মাঝে মাঝে সে হঠাৎ কাঁদে। রোগিণীদের ছেড়ে আসা ছেলে মেয়েদের জন্য মন কেমন করলে তাদের কান্না দেখলে তার নিজের সেই একমাত্র ছেলের জন্য বুকের ভেতরটা তার ফেটে যায়। সে নিঃশব্দে কাঁদতে চায় বালিশে মুখ লুকিয়ে।
কিন্তু তখনই নীনা এসে তাকে জোর করে ওঠায়। সেদিনও এসে নীনা জোর করে তাকে ওঠালো, বলল, তোমার একমাত্র ছেলের শোকে যে তুমি এমন করো, চলো আমি তোমাকে আমাদের দিদিমার কাছে নিয়ে যাই। বলে নিয়ে গেল তাকে করিডোরের পূর্ব দিকের লম্বা ঘরখানায়, যেখানে দিদিমা কাশফুলের মতো সাদা একমাথা পুরুষালী ছাঁটে ছাঁটা চুল, বিষণ্ণ অথচ ভারী একটা মহিমামণ্ডিত মুখ নিয়ে বড় বড় ম্লান চোখে বসেছিলেন বিছানায়। এসো এসো। দুহাতের সাদরে তিনি মিনার হাত চেপে ধরে বিছানার পাশে বসালেন। একরাশ ফল তিনি সামনে ধরলেন। খাও। দিদিমা, ও আপনার কথা শুনতে এসেছে, নীনা বলে। দিদিমার হাসিটুকু ক্রমে ম্লান হয়ে এলো। থেমে থেমে গম্ভীর হয়ে তিনি যা বলে গেলেন, নীনা তা ইংরেজিতে তর্জমা করে শোনাল। তার স্বামী, 3টি যুবক ছেলে সবাই মারা গিয়েছে যুদ্ধে। একটার পর একটা মৃত্যু সংবাদ শুনেছেন তিনি বুক চেপে ধরে। সব গিয়ে অবশিষ্ট ছিল একটিমাত্র 24 বছরের মেয়ে। সেও গত বছর একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবু তো হাসি, আমি বাঁচতে চাই। ডাক্তারকে বলি, তাড়াতাড়ি ভালো করো আমাকে। আমার যে কত কাজ। 70 বছরের জীবন আমাকে নিষ্পেষিত করেছে, তবু তো হারিনি আমি। দুঃখকে ভয় পাবে মানুষ। মিনা স্থির হয়ে বসে থাকে। হয়তো দিদিমার মুখ থেকে সোজাসুজি শুনতে পেলে কথাগুলোর মধ্যে তার চোখের জলটা ধরা যেত। এখন শুধু গলাটা কাঁপছে তার। স্থির নিষ্কম্প শিখার মতো একটা মুখ। করিডোরটা পার হয়ে আসতে আসতে নীনা তাকে আরও উদাহরণ দেখালো। জানো, আমার বন্ধু ভালিয়া, মাত্র 30 বছর বয়স তার, ক্যান্সার হয়েছে। হয়তো বাঁচবে না। 2টো ছেলে মেয়ে তার, স্বামী। ওই যে তোমার পায়ের দিকের বেডের নতুন আসা অল্প বয়সী সুন্দরী মেয়েটি, ওর স্বামী মাস 2 আগে প্লেন ক্র্যাশে মারা গেছে, বিয়ের মাত্র 1 মাসের মধ্যেই। ওই যে গালাকে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কাঁদতে দেখতে পাও তুমি, ও এসেছে অনেক দূর পাহাড়ি অঞ্চল থেকে। ওর অসুখটা সবচেয়ে কঠিন আর দীর্ঘস্থায়ী। ওকে 1 বছর হাসপাতালে থাকতে হবে, অথচ 3টে ছেলে মেয়ে পড়ে আছে বাড়িতে। এমনি কত অসংখ্য। তুমি কেঁদো না মিনা, দেশে ফিরে গিয়ে কাজ করো কিছু, সব ভুলে যাবে। কতদিনের মধ্যে অমল এলো, কাবেরী এলো। নীনা আর একবারও ওদের সামনে গেল না। মিনা অভিযোগ করে, আর তুমি দাদার সঙ্গে দেখা করো না কেন নীনা? তোমার তো সহকর্মী। সে হাসে সে কথা শুনে। কি হবে সামনে গিয়ে? তোমাদের নিজেদের কত কথা থাকে, দূর থেকে তো দেখি। আমাকে নাকি শিগগিরই ছেড়ে দেবে, দাদা বলে গেল। আমি জানি তুমি ভালো হয়ে গেছো, ডাক্তার বলেছেন। তুমি কবে ছাড়া পাবে নীনা? আমি এখনো বেশ কিছুদিন থাকতে হবে আমাকে, তারপর যেতে হবে স্যানিটোরিয়ামে। কাজ থেকে আমার এখন দীর্ঘদিনের বিশ্রাম। ইস, তাহলে যে তোমার সঙ্গে যাবার সময় দেখা হবে না নীনা। দাদার তো চুক্তি অনুযায়ী কাজ ফুরিয়েছে, এবার ফিরে যাবার পালা। তোমাদের যাবার দিনটিতে তোমাদের নীনা যেমন করেই হোক উপস্থিত থাকবে। আমি বিশেষ অনুমতি নেব ডাক্তারের। বাইরে তখন পেঁজা তুলোর মতো বরফ হাওয়ায় ভেসে ভেসে গাছের মাথায়, ছাদের কার্নিশে ঝরে ঝরে পড়ছে। গাছগুলো যত বাহুল্য সৌন্দর্য ঝরিয়ে দিয়ে শীর্ণ শীর্ণ বাহু বাড়িয়ে যেন ওদেরই জন্য অপেক্ষা করে আছে কবে থেকে। দুজনই ওরা নির্বাক হয়ে জানালার বাইরে তাকিয়ে নিস্তব্ধ হয়ে থাকে। একটা ছায়া ছায়া ঠান্ডা ঠান্ডা হাত যেন নেমে এসে ওদের বুকের মধ্যেটা চেপে চেপে ধরছে। জানো মিনা, বরফ পড়ার এই কটা মাসই আমাকে হাসপাতালে কাটাতে হবে। এই সময়টা ভারী খারাপ লাগবে আমার, নিঃসঙ্গ লাগবে। মনে হয় তখন যদি কেউ আসতো, মা, ভাই, বোন ছাড়াও আর কেউ। সে পথ তো তুমিই বন্ধ করেছ নীনা। নীনা ম্লান বিষণ্ণ হাসি হাসে। সবার জীবনে কি সব হয়?
আমার সেজন্য কোনো দুঃখ নেই। আমাদের দেশে জীবনকে ব্যাপৃত রাখবার এত সুযোগ আছে, ব্যক্তিগত দুঃখকেই ঠিক যেন অনুভব করা যায় না। তবু তো নিঃসঙ্গ লাগে। হ্যাঁ লাগে, স্বীকার করছি, কিন্তু পিপাসা পেয়েছে বলেই কি ময়লা জল খাওয়া যায়? কাঁচের জানলার ওপাশে তেমনই অবিরল বরফ পড়ে পড়ে সারা দেশটা যখন সাদা হয়ে উঠছে, বাইরেটায় আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, তখন ওরা ঘরে ফিরে আসে। আলো জ্বালা ঘরে বসে অন্য কথা বলে, ভাষা শেখে, হাসতে চায়, আর তখনই দুজনে দুজনের দিকে তাকিয়ে হঠাৎ হঠাৎ গম্ভীর হয়ে যায়। বাইরে জমা বরফের মতো বুকের ভেতরটায় একটা চাপা কাঠিন্য, স্তব্ধ নীরবতা। অনেক রাত্রে ঘরের আলো নিভিয়ে দিয়ে যখন নার্স চলে গেছে, যখন সারা হাসপাতালটা স্তব্ধ হয়ে এসেছে, পাশের বেড থেকে নীনা ডাকে ফিসফিস করে, মিনা, ঘুমিয়েছ তুমি? না, ঘুম আসছে না। কিছু বলবে? বলছিলাম, তোমাদের যাবার দিন আমি থাকবো বলেছিলাম, সে বোধহয় হবে না। ওই দিন আমার অপারেশন। অপারেশন? কই, তুমি তো এর আগে আমাকে বলনি। বলিনি কারণ তোমার মন খারাপ হবে, তবে ভয়ের কিছু নেই। আমাদের দেশে এসব ব্যাপার একেবারে স্বাভাবিক। অপারেশনের কথা আমিও আগে জানতাম না। নীনা, বলো। নিজের ভাষায় সাড়া দিল নীনা। তুমি তো আমাকে কিছু বলনি, তবু আমি সব বুঝেছি। কিন্তু এতে তোমার সুখ কোথায়? সব সুখ কি সবাইয়ের ভাগ্যে হয়? আমার সুখ তো আমার সারা দেশে ছড়ানো, কোনো বিশেষ সুখ নাই বা হলো। নীনা, তোমার কাছে একটা অনুমতি চাই, দেবে? তোমার কথা দাদাকে জানাবো আমি। অন্ধকারে একটুখানি হাসির শব্দ ভেসে এলো। কি হবে জানিয়ে? আচ্ছা, যদি ইচ্ছে হয়, কিন্তু এদেশের সীমানা ছাড়িয়ে যখন মাঝ আকাশে উঠে যাবে, একমাত্র তখনই তুমি বলো তাকে আমার কথা, তার আগে নয়। আচ্ছা তাই। আর একটা অনুরোধ, পারলে কাউকে তুমি বিয়ে করো। মা ভাই বোন এরা ছাড়াও আর কাউকে দরকার, যে তোমাকে আশা দেবে, আশ্বাস দেবে, সঙ্গ দেবে। দেখি, তবে একটা কথা কি জানো, আশা, আশ্বাস, বিশ্বাস আমরা দেশ থেকেই পাই। আমাদের জীবনযাত্রায় সে ব্যবস্থা আছে। মিনা, তোমার কথা বলো। মন শান্ত হয়েছে? জানি নে ভবিষ্যতে কি আছে, কিন্তু এখন মন শান্ত। আর কাঁদব না আমি। কাঁদব না বলেও পরদিন সারাটা দিন কেঁদে কেঁদে চোখ ফোলালো মিনা নীনার সঙ্গে সঙ্গে। রোগিণীরা ওকে নানা উপহার দিয়েছে, সারা দিন ওরা সঙ্গে সঙ্গে থেকেছে। এরই মধ্যে এতদিন পরে যাবার সময় তার শাড়ি ব্লাউজ নিয়ে এসেছে ওপরে। সবুজ গাউন, সাদা ফ্রক, দুটো বিনুনি, সব ছেড়ে মিনা আজ শাড়ি পরা বাঙালি মেয়ে হয়ে গিয়ে ওদের যেন অবাক করে দিয়েছে। যে ডাক্তাররা ওর চিকিৎসা করছিলেন, যে নার্সরা ওকে দেখাশোনা করেছেন, যে পরিচারিকারা কাজ করেছে, সবাই আজ তার শাড়ি পরা বাঙালিনী মূর্তি দেখে হেসে হেসে অস্থির। ওরা যতই তাকে ঘিরে আসে, মিনার চোখ দিয়েই তত জল গড়ায়। এই নাকি হাসপাতাল, এই নাকি ডাক্তার, এরা নাকি নার্স, পরিচারিকা! কি আশ্চর্য সূত্রে, কি আশ্চর্য আন্তরিকতার টানে সবাই বাঁধা! এমন তো কখনো মিনা কল্পনাও করেনি। আর ওই যে মেয়েটি, একটু ফ্যাকাশে মুখ, বড় বড় হাসি ভরা ধূসর চোখ দুটো, লাল লাল চুলে ঘেরা মুখ, ওই বা কি এক অমৃতের স্বাদে তার প্রাণকে ভরিয়ে তুলেছে। এদের ছেড়ে যাওয়া কি কষ্টের! নিতে এসেছে কাবেরী, অমল আসেনি। নীনার উৎসুক চোখ দুটো এক মুহূর্তের জন্য ম্লান হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। সে মিনাকে গরম জামা কাপড় পরিয়ে দিতে সাহায্য করতে থাকে কাবেরীকে। বাইরে বরফ পড়ছে, ঠান্ডা লাগে না যেন। নিজের হাতে বোনা মাফলার সে যত্ন করে জড়িয়ে দিল মিনার গলায়, কান ঢেকে মাথায় বেঁধে দিল গরম কাপড়, যা যেখানে দরকার। দাদাটা এলো না, ইস,
কেন, আজকের দিনটা সে আসতে কি পারতো না? মিনা বারবার ভুরু কোঁচকায়। কাবেরী হাসে। কেন, বৌদি যে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে এ বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখো নিনা, তোমার বন্ধু আমাকে অবলা নারী বলেই ভেবে রেখেছে তোমাদের মতো দেশেও। কি শিক্ষা দিলে ওকে এতদিন ধরে? নিনা চোখের জল মুছে জোর করে হাসে। মিনার বিদায় যাত্রা দেখে কাবেরী একেবারে অবাক, অভিভূত হয়ে থাকে। মিনা, তোমাকে যে নতুন করে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে দেখি, এ কি কাণ্ড! এত কান্নাকাটি! মিনা, এত কেঁদো না তো তুমি। এখানে সব হার্টের অসুখের রোগী, ওরা তোমাকে কাঁদতে দেখলে কাঁদবে। না, মিনা আর কাঁদবে না। ছেড়ে যাকে যেতে হবে তাকে ছেড়ে যাওয়াই ভালো। নিনার চোখের জল সে নিজেই মুছিয়ে দেয়, দিয়ে রোগিণীদের স্নেহ চুম্বন সে তার মাথায়, কপালে, গালে গ্রহণ করে নেয় আশীর্বাদের মতো। সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়েছেন সাদা কাশফুলের মতো চুল নিয়ে সর্বস্ব হারানো দিদিমা। বিয়ের মাত্র 15 দিন পরে প্লেন ক্র্যাশে স্বামী মারা যাওয়া সুন্দর মেয়েটি, দূর পাহাড়ি অঞ্চল থেকে আসা দুরারোগ্য আর দীর্ঘস্থায়ী অসুখ নিয়ে উত্তীর্ণ যৌবনা ঘরের বউটি, আর তার হাত শক্ত করে ধরে রেখেছে। যুদ্ধে মারা যাওয়া তার কিশোর সাথীর স্মৃতিকে আজও বহন করে যে মেয়ে 33 বছর পর্যন্ত কাটিয়ে হঠাৎ একটা দরাজ মন, দরাজ হাসি হাসা বাঙালি সহকর্মীকে দূর থেকে কেবল তাকিয়ে দেখেছে মুগ্ধ হয়ে। বিদেশি মেয়ের প্রগল্ভতায় যে এগিয়ে যায়নি কাছে, চেষ্টা করেনি তার বিবাহিত জীবনের পবিত্রতা নষ্ট করতে। ভারী কোট গায়ে দিয়ে রাস্তায় নেমে এসেছে মিনা আর কাবেরী। বাইরে দাঁড়িয়ে তাকালো বারান্দার দিকে, যেখানে বন্ধ কাঁচের জানলার কাছে অসংখ্য মুখ। তখনও তারা হাত নাড়ছে। ওই যে নিনা, ওই যে। সব ঝাপসা হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না। চলো। কাবেরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এরা সত্যি এমন আপন করে ফেলে? আমাদের দেশে হাসপাতাল বলতে কি আতঙ্ক বাবা! ডাক্তাররা যেন কোনো স্বর্গলোকের অধিবাসী, দূর থেকে একবার টহল দিয়ে যান। নার্সরা খাটুনির চাপে কি বিরক্ত, রোগিণীরা বাবা! একবার মেডিকেল কলেজের সেই গুডিফ ওয়ার্ডে মনে নেই? তোমার দাদাও তো বক বক করছেন কাল থেকে, এদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে তার। একটা দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে উঠে রাস্তার নির্দেশ দিল কাবেরী এদেশি ভাষায়। তারপর বললে, এসব দেখে সুশান্ত চ্যাটার্জি আর তপতিদের সেই ঘটনাটাকে কি সত্যি বলে মনে হয় তোমার? মিনা ভুরু কুঁচকে তাকায়। বারে, মনে পড়ছে না সেই যে সুশান্ত চ্যাটার্জি 5 বছরের চুক্তিতে কি একটা ভারতীয় ভাষা শেখানোর চাকরি নিয়ে এসেছিল? বউ তপতি ছিল দেশে, সে বেচারি দেশে তখন কি একটা ট্রেনিং নিচ্ছিল। সেটা শেষ করে বছরখানেকের মধ্যে যখন স্বামীর সঙ্গে বাস করতে এলো, এসে দেখে কে এক মেয়ে রয়েছে তার স্বামীর ফ্ল্যাটে। তারপর সে এক বিশ্রী কাণ্ড। তপতি কাঁদতে কাঁদতে ফিরে গেল দেশে। আহ, কিছু মনে পড়ছে না তোমার? সেই যে কালো লম্বা মতো মেয়েটি আসতো আমার কাছে। মিনা বলে, হ্যাঁ মনে পড়েছে। তাই শুনেই তো আমার কি ভয়, তোমার দাদাকে আমি কিছুতেই একলা ছাড়লাম না। বাবা, এইসব কাণ্ড হোক আর কি। ছাড়লেও তোমার কোনো ক্ষতি হতো না বৌদি। সব মেয়েকে একরকম হয়? জহুরিতে জহর চেনে যেমন, তোমার সুশান্ত চ্যাটার্জিদের মতো মানুষরাও তেমনই হয়তো। কিন্তু এমন মেয়েও আছে যে 20 বছরের মৃত সাথীর স্মৃতি বহন করে বেড়ায়, যে দূর থেকে। নিশ্চয়ই তোমার নিনা। শুধু নিনা নয়, এমন মেয়ে অনেক পাবে তুমি, তারাই সংখ্যায় বেশি। সুশান্ত চ্যাটার্জির ফ্ল্যাটে ঘরকন্যা করা মেয়েদের নিনারা ঘৃণা করে। ওরা অপাংতেও দেশের মেয়েদের মনেও। তাই তো হওয়া উচিত। কাবেরী বলে, মাতৃত্ব, প্রেম, ভালোবাসা, পবিত্রতা এসব জিনিস দেশে দেশে কালে কালে চিরকাল একই, শাশ্বত। ওরা ফর্সা, ওরা স্বাধীন, জীবনের সুযোগ সুবিধা ওদের নিশ্চয়ই অনেক বেশি। কিন্তু বুকের মধ্যে কোমলতা যেখানে লুকানো থাকে,
সেখানকার রূপটা একই। তোমার তবে কিছু উপকার হয়েছে মিনা? আর মন খারাপ হবে না তো? না, আমার দুঃখ আমি এখন বইতে পারবো বৌদি। যে সকাল থেকে ওদের যাবার তোড়জোড়, সেই সকালে এসে অমল বলে, তোর একটা ফোন এসেছে মিনা। কে? নিশ্চয়ই নীনা। দাদা, তুমি ওর গলা চিনতে পারলে না? কেমন করে চিনব, এত দুর্বল স্বর, আর কোনো পরিচয় দেয়নি তো। ফোন ধরে মিনা বলে, নীনা? হ্যাঁ মিনা, আজ যাচ্ছ তোমরা? তোমার যে আজ অপারেশন, আসতে দিল ফোনে? জোর করে এসেছি, নার্স আছে সঙ্গে। মিনা, কটায় তোমার প্লেন ছাড়বে? 8টায়। 8টায়? তখন আমি, কে জানে জ্ঞান তখনও ফিরবে কিনা। মিনা কেঁদে ফেলে। সে শব্দ শুনে নীনা বলে, কেঁদো না মিনা, ছি, মরব না আমি। রাত 8টার পরেই তোমরা মাঝ আকাশে উঠে যাবে না? হ্যাঁ, যদি ঠিকমতো প্লেন ছাড়ে। আর তখন আমি বলবো দাদাকে সেই কথাটা, আর তো কোনো ক্ষতির ভয় থাকবে না। বলবে? আচ্ছা, বিদায় মিনা। আর কখনো কোনোদিনও দেখা হবে না জানি। দাদার সঙ্গে একটু কথা বলবে? না না, থাক। কাবেরীকে, তোমার দাদাকে আমার শুভেচ্ছা জানিও। মিনা, ওরা আর কথা বলতে বারণ করছে। ফোন ছেড়ে দিয়ে ছড়ানো ছিটানো মালপত্রের আড়ালে বসে মিনা নিঃশব্দে কাঁদতে লাগল। অমল আর কাবেরী ব্যস্ত হয়ে রইল অন্য ঘরে। এরোড্রামে এসে নানা কলরবের মধ্যে, নানা ব্যস্ততা আর নাম ডাকাডাকি, ঘোষণা আর ছুটোছুটির মধ্যে একটা সোফায় নিস্তব্ধ হয়ে বসেছিল মিনা। বাইরে বরফে সারা দেশটা সাদা হয়ে আছে, আরও বরফ পড়ছে। বিরাট ঠেলা দরজাটা ঠেলে ঠেলে কত যে লোক ভেতরে ঢুকছে, কত যে লোক বেরিয়ে যাচ্ছে, কোনো কিছুতে তার ঔৎসুক্য নেই। অমল আর কাবেরীকে ঘিরে তাদের বিদায় দিতে আসা বন্ধুরা কলরব করছে। মিনা তাদের ভদ্রতাসূচক শিষ্ট বাণী জানিয়ে এসে চুপ করে বসে আছে। সে জানে এ অসম্ভব, তবু যতবার ঠেলা দরজা ফাঁক করে কোনো মেয়েকে ঢুকতে দেখছে, অমনি সে চমকে উঠছে। বিকেলে আসবার আগে, অনেক আগে, অনেক চেষ্টা করেছিল সে হাসপাতালে ফোন করতে। কানেকশন পায়নি, ভীষণ ব্যস্ততা। তারপর তাকে চলে আসতে হয়েছে এরোড্রামে। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে অমল একবার এগিয়ে আসে কাছে। মিনু, শরীর খারাপ লাগছে নাকি? এমন বিমর্ষ হয়ে গেলি কেন? চল, আমার বন্ধুদের সঙ্গে কথা বলবি। আমি হাসপাতালে একটা ফোন করব দাদা। নীনার অপারেশন আজ। ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলেন সিরিয়াস অপারেশন। ইস, আয় আমার সঙ্গে, নম্বরটা দে। ছোট্ট কাঁচের ঘরটার মধ্যে ঢুকে ডায়াল ঘোরাতে থাকে অমল। কাঁচের দরজার ওপাশে তার ঠোঁট নড়ে শুধু। তারপর দরজা ঠেলে একসময় সে বেরিয়ে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অপারেশন হয়ে গেছে রে মিনু, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। ওরা কি বললেন? ভয় নেই তো কিছু দাদা? না রে, ভয় নেই। এদের কাছে প্রতিটি প্রাণের দাম যে কি তা তো তুই নিজেই দেখে এসেছিস। নীনাটা কি যে ভালো মেয়ে, যতদিন একসঙ্গে কাজ করেছি কত রকমেই যে সাহায্য করেছে আমাকে। একদিন শুনলাম ও অসুস্থ হয়ে হাসপাতালে গেছে। এত যে সিরিয়াস কখনো দেখতেও যায়নি একদিন। নীনার একটা কথা তোমাকে বলবো দাদা। আমাকে? কি কথা রে? সে এখন না, যখন মাঝ আকাশে উঠে যাব আমরা, যখন আর কোনো ক্ষতির ভয় থাকবে না, তখন তুমি আমাকে মনে করিয়ে দিও। একটু ব্যথিত, একটু অন্যমনস্ক হয়ে অমল আস্তে আস্তে মিনার সঙ্গে ফিরে আসে। বন্ধুদের সঙ্গে কথাও বলে, কিন্তু আর সে হাসতে পারে না। কাবেরী বলে, দেখেছ, এই শুরু হয়ে গেছে কিন্তু বিবাদ। তুমি না বলেছিলে যাবার সময় হাসি মুখে বিদায় নেবে, এই হাসি মুখ দেশটার কাছ থেকে? বলে সেও বিষণ্ণ হয়ে যায়। বন্ধুদের চোখগুলো ছলছল করে।
সমস্ত পরিবেশটা কেমন অন্যরকম হয়ে মোটা কাঁচের দরজাটার ঝাপসা গায়ের মতো হয়ে যায়। তারই মাঝে মাঝে ওদের তিনজনের নাম ধরে ঘোষকের ডাক, প্লেন ছাড়বার সময়ের নির্দেশ। সবকিছু তালগোল পাকিয়ে আলোয়, ব্যস্ততায়, কথায়, দীর্ঘশ্বাসে আর নীরবতায় যেন এক ব্যূহ রচনা করে। একটা বিশেষ সীমা পর্যন্ত বন্ধুরা আসতে পায়, তারপর দূর থেকে তারা কেবল হাত নাড়ে এরোপ্লেনটা রানওয়ে না ছাড়া পর্যন্ত। প্লেনের মোটা কাঁচের জানলায় চোখ লাগিয়ে যতদূর পর্যন্ত ওদের দেখা যায় দেখে কাবেরী আর অমল। মীনা তাকিয়ে থাকে সাদা বরফ ঢাকা মাঠ প্রান্তর আর আলো জ্বলা শহরটার দিকে। এর কোথায় কোন প্রান্তে নীনা? সেই শিশুর মতো চঞ্চল চোখে, চোখ মুখ ঢাকা লাল চুলে, সাদা বরফের মতো নিটোল মুখে যে মীনার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। কোন এক অন্ধকারের রাজ্যে বিচরণ করছে তার সত্তা। বিরাট আলো জ্বলা শহরটা পিছনে রইল পড়ে। বাতাসে ভেসে পড়েছে প্লেন। ক্রমে পায়ের তলে পড়ে রইল আলোর সমারোহ, পড়ে রইল বরফ কঠিন স্তব্ধতার গাম্ভীর্য। কাবেরী জানলার কাছে বসবে বলে সামনের দিকের বিদেশি যাত্রীর পাশের সিটটা অমলের কাছ থেকে চেয়ে নিয়েছে। প্রথম থেকেই সে দোকানে তুলো গুঁজেছে শব্দের ভয়ে, বেল্ট দিয়ে নিজেকে বেঁধেছে সিটের সঙ্গে অমলের ঠাট্টা অগ্রাহ্য করে। তারপর কাঁচের জানলায় চোখ লাগিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। একটা ঘুম ঘুম আচ্ছন্নতায় প্লেনের ভেতরের যাত্রীরা কেউ সিটে মাথা দিয়ে পড়ে আছে, কেউ কেউ ম্যাগাজিন ওল্টাচ্ছে। মাঝে মাঝে এয়ার হোস্টেসের আনাগোনা ধীর গম্ভীর গলায় যাত্রাপথের বর্ণনার ঘোষণা ভেসে আসছে। এইবার আমরাও শহরের সীমানা পার হয়ে মাঝ আকাশে অন্য সীমানার দিকে চলেছি। ঘণ্টাখানেকের মধ্যেই একটা হল্ট পাওয়া যাবে বলে মনে হচ্ছে। কি যে বলবি বলছিলি মিনু? মনে করিয়ে দিতে বলেছিলি। থাক, কি আর হবে বলে। মীনা চোখের জল মুছে গলার স্বরে ঔদাসীন্য আনল। বললি যে তখন মাঝ আকাশে উঠে বলবি। বলছিলাম নীনাদের কথা। নীনা যেন ওর দেশের ভালোবাসা, পবিত্রতা, বন্ধুত্ব আর প্রাণের একটা প্রতীক হয়ে রইল। ও বাঁচবে না দাদা? নিশ্চয়ই বাঁচবে রে, তুই বৃথায় ভয় পাচ্ছিস। ওরা কি নীনাকে মরতে দেয়? জানো দাদা, নীনা তোমাকে। ততক্ষণে কাবেরী দোকানের তুলো খুলে ফেলেছে। কি এত গল্প করছো তোমরা দুজনে? আমি বুঝি শুনতে পাইনি? শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।